চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উদ্যোক্তা, রন্ধনশিল্পী ও হস্তশিল্প বিশেষজ্ঞ আফরোজা খানম মুক্তা। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে পেয়ে বেশ ভালো লাগছে। আমরা যখন আসলে স্কুলে থাকি তখন কিন্তু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, রাইট? সো পড়াশোনাটাই একদম মেন ফ্যাক্ট হয় এবং ক্লাস 10 পর্যন্ত কিন্তু একটা পড়াশোনার ধুম থাকে। কিন্তু আপনি অষ্টম শ্রেণীতে পড়ার অবস্থাতেও হস্তশিল্প নিয়ে কাজ করেছেন। এই ব্যাপারে আসলে আপনার প্যাশনটা কিভাবে এসেছে? আসলে ওই ক্লাসে কিভাবে বুদ্ধি হয়েছে আসলে আমি হস্তশিল্প নিয়ে কাজ করব? ওই সময়টা মানে এইটা পড়া মানে আমি বলবো ছোট থাকা। তো সেই ক্ষেত্রে আমরা পিকনিকে যাব কি কোনো একটা কাজ করব, তখন দেখা যেত ভাইয়ার কাছে বাবার কাছ থেকে টাকা চাইতে হবে। তো আমার কাছে সেই জিনিসটা ভালো লাগতো না। আমি কি করেছি, আমি কাপড়ের ফুল প্রথম বের হয়েছে তখন আমি সেটা ভর্তি হলাম। করার পর আমি 30টা ফুল শিখলাম। শেখার পর আমার কাজের ছোটোবেলায় ফিনিশিংটা একটু অন্যরকম ছিল, মানে দেখতে খুব আকর্ষণীয় হয়েছে। আমার থেকে যারা বড় তারা বলল, আমি কি তোমার কাছে শিখতে পারবো? আমি বলছি নিশ্চয়ই পারবেন। তখনই আমি কাজ শেখাতে আরম্ভ করলাম। আচ্ছা, সো ওই ছোট বয়সেই হস্তশিল্পর সাথে আর কি কি কাজ যুক্ত হয়েছিলেন? কাপড়ের ফুলের পরে আমাদের দেশে ব্লক, বাটিক, টাইডাই, মোমের কাজ, এই ধরনের নানান রকম কাজ ছিল, সেগুলিও আমি শিখতে আরম্ভ করলাম। তারপর আমি এভাবে শিখতে শিখতে দেশে যত নতুন কাজগুলি আসলো আমি প্রত্যেকটাই শিখলাম। এক সময় 1992 সালে আমার কাপড়ের ফুল এতটাই সুন্দর হয়েছিল গোলাপ, সেটা দেখতে সুইডেনের রাষ্ট্রদূত তার ওয়াইফকে নিয়ে আসে। দেখার পর সে এতটা পছন্দ করেছে, পছন্দ করার পর সে ছবি তোলা হয়েছিল। তখন ইন্ডিপেন্ডেন্ট পেপারে সে বড় করে ছাপা হয়ে গেল, আফরোজা খানম ইজ এ মাল্টি ডাইমেনশন ট্যালেন্ট। তখন আর আমার পিছনে তাকাতে হয়নি, এক এক করে আমি নতুন কাজ শিখতে আরম্ভ করলাম। এবং আপনি এখন একজন হস্তশিল্প বিশেষজ্ঞ। সেই জায়গা থেকে আপনার গবেষণা বা একাডেমিক কি শিক্ষা রয়েছে? প্রত্যেকটা জিনিসেই মানে আমি যেইটুকুন শিখে আসি আমি সেইটুকুনে ক্ষান্ত থাকি না। আমি চেষ্টা করি টিচারের কাছে যেইটুকুন শিখে আসতি তার থেকে যেন আরেকটু সুন্দর, আরেকটু ভালো এরকম করতে পারি। আমি দেশের বাহির থেকে বাংলাদেশে প্রথম চায়না পুঁথির উপরে কাজ করি। তো 12 রকমের ফল করেছি। ওইখানে করার পর আমি দেখি এটা দিয়ে স্ট্রবেরি করা যায়, তারপর চেরি করা যায়। এই জিনিসটা করার পর এটা আমার টিচার আমাকে শিখায় নাই। আমি যখন মেলাগুলিতে নিলাম, আঙ্গুর ফল এত সেল হচ্ছে দেখে মানে আমার অন্যরকম আনন্দ লাগা কাজ করলো। তখন আমি আবার নতুন করে আরও নতুন নতুন যত কাজ আছে সেগুলি শেখা আরম্ভ করলাম। তারপর সবাইকে শেখাতে আরম্ভ করলাম। আচ্ছা, কোনটা বেশি ভালো লাগে, শিখতে নাকি শেখাতে? দুইটাই ভালো লাগে, কারণ আমি যদি ভালো শিখতে না পারি তাহলে ভালো শেখাতে পারবো না। তাহলে কি হবে, আমার কাছে যারা আসবে তাদের যদি আমি ভালো শিক্ষাটা দেই, সেই মেয়েটা কাজ শিখে সুন্দর একটা উদ্যোক্তা তৈরি হতে পারবে, সফল নারী হতে পারবে, তারাও তাদের নিজের একটা পরিচয় সৃষ্টি করতে পারবে। সেই সাথে আপনি একজন ভালো রন্ধনশিল্পীও বটে। সো আসলে রান্নার প্রতি ঝোঁকটা কিভাবে এসেছে? বাসায় রান্না করা থেকে নাকি অন্য কোনো কারণ রয়েছে? রান্নার প্রতি ঝোঁকটা আসছে, আমার মা দাদু এত চমৎকার রান্না করতে পারতেন, কারণ মা ছিলেন বিক্রমপুরের। তো মার যেই রান্নাটাই দেখেছি সেটাই খুব সুস্বাদু ছিল। মা কিভাবে কাটতো, কিভাবে কোন মাছ কোন তরকারি দিয়ে রান্না করতো, ঠিক তেমনইভাবে শাশুড়ির এখানে এসেও দেখলাম তিনিও চমৎকার রান্না করেন। কিন্তু আমি তখন এক পোয়া চালের ভাতও রান্না করতে পারতাম না। তো তখন সবাই বলল, তুমি এত কাজ পারো, শাশুড়ি বলো বাবা বলো, কাউকেই তো নিজের হাতে কিছু তৈরি করে খাওয়াতে পারবা না। তখন আমার ইচ্ছা হলো, আমার মেজো ভাসুর, আমার মেজো দুলাভাই, ওনারা আমাকে একটা মাইক্রোওয়েভ গিফট করলো। তো সেই প্রথম থেকে আমি শেখা আরম্ভ করলাম। আর এমনিতে তো ঘরোয়া রান্নার গুরু মাকেই বলা যায়, রাইট।
আচ্ছা, বাহ, যে মেয়েটি আসলে রান্না পারতেন না তিনি এখন এত ভালো একজন রন্ধনশিল্পী। তো আসলে অনেকেই আছে, এবং আমাদের জেনারেশনে যদি বলি খুব কম কিন্তু রান্না পারে। আমি কিন্তু টুকটাক পারি, খুব বেশি পারি না। সো আসলে কি টিপস থাকবে আমাদের জন্য, এবং এই যে রান্না না পারা থেকে একজন রন্ধনশিল্পী এবং খুব ভালো রান্না করেন আপনি, আপনার খাবার খেয়েছি আমরা, ডেফিনেটলি খুব মজার ছিল। সো কিভাবে সম্ভব হয়েছে আসলে, এটা দক্ষতাটা তৈরি করেছেন কিভাবে? আমি প্রত্যেকটা হস্তশিল্প রান্না যেটাই বলেন, একটা মানুষের মানে যথেষ্ট ধৈর্য থাকতে হবে, কাজের প্রতি প্রচুর ভালোবাসা থাকতে হবে। যেমন বাংলাদেশে প্রায় জায়গা প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া গণমাধ্যমে আমাকে আচারের রানী বলা হয়। তো আচারের রানী তো আমি এমনি এমনি হতে পারিনি, সেটার জন্য আমি একটা আমের ঝাল মিষ্টি টক আচার তৈরি করব। সেই ক্ষেত্রে আমি যদি আমার সহযোগী, যাকে বুয়া আমরা বলি, সহযোগী থেকে আমটা কাটতে বললাম, উনি যে কাটিংটা দিল সেটা আমার পছন্দ হচ্ছে না, হ্যাঁ, তো সেই কাটিংটাও আমার করতে হবে। তার মানে কী দাঁড়ালো, আমার কাজটাতে পুরো ভালোবাসা থাকতে হবে। কাটিংটা যদি না হয়, আমি কাটলাম একটা 3 ইঞ্চি, একটা 2 ইঞ্চি, তাহলে কি হলো, 2 ইঞ্চিটা আগে গলে গেল আর 3 ইঞ্চিটা পরে গললো, তাহলে আমার 15 মিনিটে রান্নাটা শেষ হচ্ছে। দুইটা কিন্তু সমানভাবে যাচ্ছে না, কাটিংটাকে অনেক মানে জরুরিভাবে করতে হবে। তারপর চুলার তাপটাকে অনেক খেয়াল রাখতে হবে, কোনো সময় তাপটাকে হাই দিতে হবে, কোনো সময় লো দিতে হবে। এই জিনিসগুলি খেয়াল করে যদি আমরা রান্না করি, আমাদের প্রত্যেকের ভিতরে বহু গুণ আছে, কিন্তু সেটাকে কেউ প্রকাশ করে, কেউ করে না। সেটাই হচ্ছে আমি মনে করি ধৈর্য, ভালোবাসা। সেটা সুন্দর মতো যদি করি, তাহলে ওটা মানে কাজগুলি অন্যরকম একটা সুন্দর হয়ে যায়। আচ্ছা, যখন রন্ধনশিল্পী হওয়ার যখন পরিকল্পনা করেই ফেলেছিলেন যে না আমি হতে চাই বা আমি সেই অনুযায়ী কাজে এগিয়ে যাচ্ছি, প্রথম কোন রান্নাটি করেছিলেন এবং কে খেয়েছিলেন এবং কি বলেছিলেন? প্রথম চমৎকার একটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে এই জন্য। কারণ সেই প্রথম রান্নাটা আমার বাবা আর শাশুড়ি মাকে খাইয়েছিলাম। আমার বাবা খুব গরুর মাংস খেতে পছন্দ করতেন। তখন বাবা প্রথম বিয়ের পর আমার বাসায় আসলেন, আমি তাকে বিফ স্টিক তৈরি করলাম। বাবা এতটাই খুশি হয়েছিল, বাবা বলল আজকে রাত্রে আর ডিনার করতে হবে না আমার, মানে এতটা পছন্দ করে সে খেয়েছে। তখন বাবা বলল যে নাকি 1 পোয়া ভাত রান্না করতে পারে না, সে এত চমৎকার বিফ স্টিক করেছে। শাশুড়ি বলল আমরা তো রান্না করে খাই, আর বউ দেখি কাঠির ভিতরে মাংস জড়ানো আবার ভাজা, সে অন্যরকম স্বাদ। দুইটা মিলে অন্যরকমভাবে আমার মানে উৎসাহটা বেড়ে গেল। তারপর আর বসে থাকিনি আপু, আমি প্রায় বাংলাদেশের যত রকমের রান্না আছে আপনি যেই বিষয়ে আমাকে বলেন, আমি বাংলাদেশের মাইক্রোওয়েভের টিচার, এছাড়া আপনার জাতীয় ও যুব উন্নয়নের ওইখানের রান্নার হস্তশিল্পের টিচার, মহিলা অধিদপ্তরের টিচার, প্রত্যেকটা গণমাধ্যমে আমি রান্না নিয়ে কাজ করি। এমন কোনো প্রিন্ট মিডিয়া নাই সেইখানে আমার রেসিপি প্রতি সপ্তাহে বের হচ্ছে না। বাহ, চমৎকার আসলে। এবং আমারও ভালো লাগলো যে প্রথম রান্নাটা আপনার বাবা এবং আপনার শাশুড়ি খেয়েছে, বেশ রেয়ার কিন্তু, একদম, তাই না? আচ্ছা, পরিবারে যারা আছেন, আপনার সন্তানরা যারা আছেন, তাদের মধ্যে কি রান্নার কোনো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছেন কিনা? আমার মানে ভাইয়ের ছেলে, ও টুনটুন, খুব ছোট্ট, 2-2.5 বছর হয়েছে। মানে ওর রান্নার, আমার মেয়ের ওরকম ইচ্ছে নেই, কিন্তু টুনটুনকে দেখে আপনি মনে করবেন যে ও সব জানে, মানে এত পিচ্ছি। মানে প্রত্যেক দিন পেপারের কাজগুলি যখন আমি করি, ও বলে দিতে পারবে আপনাকে কোন মশলাটা মাইক্রোওয়েভে এখন কত মিনিট গরম করতে হবে। মানে আমারও বিশ্বাস হয় না, কারণ আমি নাকি ইন্টারের সময়ও 1 পা ভাত রান্না করতে পারতাম না। আর টুনটুন এখনও আমার মানে রুমে দেখতে পাবেন সব হাঁড়ি কড়াইয়ের সব মশলার নাম ও বলতে পারছে। বাহ, সেটা আমার গর্ব, কারণ আমার মনে হচ্ছে ওইটা দেখে ও করতে পারছে। আচ্ছা, তার মানে আমরা আমাদের মাঝে আরেকজন আফরোজা খানম মুক্তা আপুকে পেতে চলেছি, রাইট? আরো ভালো আমরা রান্না খেতে পারবো, বেশ ভালো। সেই সাথে কিন্তু আপনি লিখেন এবং লেখালেখির কাজ করেন। আসলে রান্না থেকেই কি লেখার কাজটা শুরু হয়েছে নাকি হস্তশিল্প থেকে?
রান্না থেকে। আচ্ছা, হস্তশিল্প মানে ওটাও আমার করতে হয়, কারণ স্টুডেন্টদের বোঝানোর কারণে অনেক সময় একটা ব্যাগ তৈরি করলাম, এটা এত ইঞ্চির দরকার, এতটা পুঁথি এইভাবে দিতে হবে, কতটা weight নিতে পারবে, হ্যাঁ সবকিছু। একটা ব্যাগ কতটা ইঞ্চি দিতে হবে এটারও দরকার আছে। আর রান্নার ক্ষেত্রে তো 100% থাকতে হবে। কি কি বিষয়ের উপর বই লিখেছেন? অনেক বিষয়ের উপরে, আমি আইসক্রিমের উপরে বই লিখেছি, ভর্তার উপরে, তারপর মাছের উপরে। আমার নিজেরও একটা বই আছে, রান্না বান্না কারুকন্যা। আচ্ছা, এটা কি আপনার প্রথম বই? এটা আমার প্রথম বই। কেমন রিভিউ পেয়েছেন? অনেক অনেক, সেটা এমন কোনো চ্যানেল নেই সেখানে নিউজে, প্রত্যেকটা নিউজে গিয়েছে আমার বই, বাংলা একাডেমি চত্বর থেকে যখন বের হয়েছে। আচ্ছা, বাহ, বেশ দারুণ। আপনি একজন উদ্যোক্তা, আপনি আসলে অনেক গুণে গুণান্বিত। সো উদ্যোক্তা হিসেবে কি কি কাজ করছেন এখন? উদ্যোক্তা হিসাবে আমি চাই প্রত্যেকটা মেয়ের নিজস্ব একটা পরিচয়ের দরকার আছে। তো আমাকে বলবে বাসির সাহেবের মেয়ে, শের মোহাম্মদের ওয়াইফ, আমি সেটা পছন্দ করি না। আমার নিজের বাবার দেয়া নাম আছে আফরোজা খানম মুক্তা, আর তার মানে আমার নামে আমি পরিচিত হতে হলে আমার যথেষ্ট পরিশ্রম করতে হবে। আমি সেই পরিশ্রমটা করি। আর উদ্যোক্তা মানে ওই যে 30টা করে যে মেয়ে আসে, আমি চাই ওরাও যেন এক একজনে এক একটা করে মুক্তা তৈরি হয়। ডেফিনেটলি, তাহলে আমরা মজার খেতে পারবো, অবশ্যই আমরাও সেটাই চাই। আচ্ছা, আরেকটি বিষয় যেটা যে গ্রাম অঞ্চলে আমরা দেখতে পারি যে অনেক মুরব্বীরা বলে থাকেন যে আসলে হাতে একটা জাদু আছে, অনেকে নাকি রান্না করার সময় একটু হাত দিয়ে নেড়ে দিলেই রান্নাটা খুব মজা হয়। আবার অনেকে বলেন যে না, এটা আসলে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, কতটুকু লবণ দিতে হবে, কতটুকু হলুদ দিতে হবে, ঝালমরিচ দিতে হবে, সব কিছু কিন্তু এখান থেকে। কিন্তু মুরব্বীরা বলেন যে না, একটু নেড়ে দিলেই আসলে মজা হয়। আসলে আমরা একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো রন্ধন শিল্পী, যে কোথায় আসলে মেন মন্ত্রটা? মুরব্বীরা যে বলে কথাটা, কিন্তু তারা আমাদের থেকে অনেক অনেক জ্ঞানী, তারা ঠিক কথা বলে। তারা আমাদের সময়ের মতো এত অলস জীবন করতেন না। তাদের মানে এইখান থেকে একটা কাটলে তারা পুকুরের পাড় যেতে হতো, রান্নাঘর আরেক জায়গা ছিল, আর আমাদের সেই ঘরের ভিতরেই সব। হ্যাঁ, হাতের কাছে তাদের প্রত্যেকটা জিনিসে ভালোবাসা ছিল। ভালোবাসা থাকার কারণে তাদের রান্নাটা অন্যরকম। এখনও যদি আপনাকে বলা হয়, আপনি বলবেন আমার মার রান্নাই বেস্ট। কেন বেস্ট? কারণ আমরা মাদের মতো সময় দিচ্ছি না। হ্যাঁ, আমরা এখনের প্রজন্ম বলেন আর আগের, যতটা সময় দিব রান্না ততটা বেশি মজা হবে। আচ্ছা, আপনি তো অনেক কাজেই নিজেকে নিয়োজিত রেখেছেন, সো আগামীতে আর কি কি কাজ করার চিন্তা ভাবনা রয়েছে? আগামীতে মানে আমি সব সময় চাই যেই মানুষগুলি একটু কষ্টে আছে, এটা আমি সব সময় করার চেষ্টা করি। আমি তাদের পাশে থাকি। আমি যতদিন বাঁচব আমি ততদিন তাদের পাশে থাকব। মানে আমার অনেক বড় হওয়ার ইচ্ছা নাই। আমি যদি 10টা 5টা মানুষের মাঝে থেকে তাদের আনন্দ দিতে পারি, ওইখান থেকে যে সুখটা আমি নেই, আমার কাছে সেটা অনেক অনেক পাওয়া। আচ্ছা, অবসর সময় পাওয়া হয়? ওইটা পাই না, তারপর আমি গাছকে সময় দেই, গাছ। তারপরে এছাড়া আমি কোনো পশু প্রাণীকে পুষি না। হ্যাঁ, তো আমার যখন রান্নার অর্ডার থাকে, দেখা গেল একদিনে 10টা উপরে মুরগি চলে আসলো আমার বাসায়, সেটার যে আমাদের ডাক্তাররা বলে চিকেনের স্কিনটা খাওয়ার দরকার নেই, কিন্তু সেই স্কিনটাকে আমি এত যত্ন করে ছোট ছোট করে কেটে দেই। আমার বাসার নিচতলাতে 8-10টা কুকুর আছে, প্যাকেটটা নিয়ে আমি আমার কোনো গার্ডকে দেই না, বুয়াকে দেই না, আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠাই, আমি ধুয়ে সুন্দর করে কাটিং করে দেই। তো ওই যে আমি একদিন নামার পর মানে আমি যে দেখলাম সিনটা, আমার হাজব্যান্ডকে দেখে সে তার জামা এরকম টাচ করছে, তার মানে কি আমার হাফ ঘন্টা কষ্ট, 10টা কুকুরের পেটটা ভরে গেল। ওরা আমার হাজব্যান্ডকে দেখলেই ভাবছে অন্য খাবার নিয়ে আসছে, ওরা মনে করতেছে আমি ওকে ওই খাবারটাই দিচ্ছি। এছাড়া আমার বাসায় রান্নাঘরের ওইখানে থাইয়ের পাশে আমি প্রতিদিন এতটুকুন করে 50-60 গ্রাম করে গম যাকে বলা হয় দিয়ে রাখি। তো ওইখানে একটা জালালি কবুতর বলে, ওটা কেউ খায় না। ওই কবুতরগুলি 15-20টা প্রতিদিন আসে। আমি একটু বাইরে থাকলে ওরা মানে তাকায়, আমার রুমে আসে না, এতটা বুঝে আমি ওদেরও সময় দিই।
রান্না নিয়েও আমরা বেশ মজার কিছু কথা বললাম এবং আপনার স্মৃতিটা আমার বেশ ভালো লেগেছে এবং আপনার সাথে পুরোটাই কথা বলে ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময় এবং আমরা অবশ্যই মজার মজার খাবার খেতে চাই আপনার কাছ থেকে। অবশ্যই, আপনিও ভালো থাকবেন সবসময়। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আমাদের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে জারা। দেখা হবে আগামীকাল নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।